জামাটা ততদিন পরে যতদিন সেলাই করে চলে। আমাকে একটা জলের বোতল দিন তো। দরিদ্র বাবা তো, মা বলে তুমি একটা লুঙ্গি কিনো না, লুঙ্গিটা ছিঁড়ে গেছে। বলেই তো চলছে, একটু সেলাই করে দাও না। এক্ষুনি একটা লুঙ্গি কিনলে 300-400 টাকা নেবে, জানো না? ছেলেটার সামনে পরীক্ষা, দুটো বই বাকি আছে, তাই কিনে দিতে পারছি না। রিক্সা ভ্যান চালিয়ে ক টাকা পাই, একটা লুঙ্গি কিনবো। মা শুধু দিয়ে লুঙ্গিটা সেলাই করে দেয়, ওই ছেঁড়া লুঙ্গিটাই করে আহার রিক্সা ভ্যান চালাচ্ছে। কেন আমার বাবুর দুটো বই লাগবে? এই হলো বাবা। মা সংসারের দায় মাথায় নেয়, আর বাবা পৃথিবীর দায় মাথায় নেয়। ওই জন্য বাবা সারা জীবন মাকে নিয়ে বলি, কালকের মাকে নিয়ে অনেক কথা বলেছি, আজকে দিন একটু বাবাকে নিয়ে। পিতৃতন্ত্রের ঘাড়ে পৃথিবীর সমস্ত দায় থাকে, জানেন? বাবাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ একজন, যে আমার পুরো দায়টা তার নিজের মাথার উপরে করে তুলে। বুঝতে পারি না, মায়ের কাছে থাকি তো, মায়ের কোলে থাকি তো, বাবার ভালোবাসাটা বুঝতে পারি না। এমন ছেলে আছে জানেন, বাবার সঙ্গে কোনোদিন দেখা হয়নি জন্মের পর থেকে। বাবা যখন কাজে যায় তখন ছেলে ঘুমায়। পিতৃতন্ত্রের মাথার উপরে আজকে দিনে সারা পৃথিবীর দায় ভার, জানেন? একজন বাবা যে টেনশন নিয়ে দিন যাপন করে, তার 100 ভাগের 1 ভাগ যদি কোনো মাকে দেওয়া হতো, মা স্ট্রোক করে মারা যেত। এটা বলতে হবে, এটা একেবারে সত্যি কথা। একজন পুরুষ মানুষের পুরুষ মানুষের মাথায় যে দায় দায়িত্ব থাকে, এই যদি কোনো মহিলা মানুষকে তার 1 ভাগের 1 ভাগ 100 ভাগের 1 ভাগ দেওয়া হয়, হার্ট ব্লকেজ হয়ে যাবে, স্ট্রোক করে মারা যাবে, সঙ্গে সঙ্গে নিতে পারবে না। কিন্তু পুরুষ মানুষকে জানেন কত দায় মাথায় করে নিয়ে তার জীবনযাপন করতে হয়, কত ব্যথা মুখে চেপে ধরে মুখে হাসি রাখতে হয়, পরিবারকে, সন্তান সন্ততি, বাবা মা স্ত্রী পুত্র পরিজনের মুখে হাসি ফোটানোর জন্যে মাথায় ভারী বোঝা, মুখে হাসি। এই হচ্ছে বাবা।
ভেঙে যায়, চোখ ফেটে জল বেরিয়ে আসতে চায়, কিন্তু ওটাকে বন্ধ করে মুখে হাসি রাখতে হয় পরিবারের মঙ্গলের জন্য। ছেলে যদি রাত্রি 12টার সময় বাবা বাড়ি আসার পরে বলে, বাবা কালকে সকালবেলা আমাকে 100 টাকা দেবে, বাবার পকেটে তখন 10 টাকা নেই, বাবা কিন্তু ছেলের মুখে হাসি ফোটান, হ্যাঁ রে বাবু 100 টাকা তো সকালবেলা দিস, আমি অবশ্যই দেবো। হেসে বললো দেবো, বাবার পকেটে কিন্তু 10 টাকা নাই। এই হলো বাবা। তাই তো আমরা বলি, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা কি পরমন্তপ পিতরি প্রতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। এই যদি হয় শাস্ত্রের ভাষা, পিতার পরে সবে দেবতা। আজকের কোথায় গেল সেই দেবতা? কেন আমরা দেবতার আসনে বাবাকে বসাতে পারলাম না? কেন আজকের দুঃখের দুয়ারে দরিদ্র বাবা অনেকটা অনাহারে কেন একা ঘরে বসে চোখের জলে বসে বলতে পারে, সর্বস্ব খুঁজে বাবা একজন সন্তানকে বড় করে, শেষ সম্বলটুকু সন্তানের জন্য খরচ করে ফেলে। একটাই আশা, কিচ্ছু হবে না, জায়গা জমি রেখে আমি কি করব? আমার সন্তানটি যদি মানুষের মতো মানুষ হয়, আমি ঠিকই ভালো থাকবো। কিন্তু হাই রে কপাল, ছেলে বড় চাকরি পেল, জীবনের শেষ সম্বল উজাড় করে দিয়ে ছেলের বিয়ে দিয়ে বউ মায়না দিলাম। 1 মাস পরে সেই ছেলে আমায় বলল, বাবা তোমরা গ্রামের বাড়িতে থাকো, আমি ঢাকার শহরে ফ্ল্যাট নিয়ে ঢাকায় চলে যাব। আমি যে ছবিটার কথা বলছি, সারা বাংলাদেশে মনে হয় 90% মানুষ এই ছবিটার আসল রূপ দেখেছে, তাই না? এই ছবিটার আসল রূপ প্রায় 90% মানুষই দেখেছে। বাবা মায়ের কি দুরবস্থা, ছেলেরা খোঁজ খবর নেয় না। একদিন শুধু আমাকে কীর্তন করতে ডাকবেন কোনো আসরে, সাবজেক্ট থাকবে বাবা। একদিন কীর্তন করতে ডাকবেন কোনো আসরে, সাবজেক্ট থাকবে মা। একদিন কীর্তন করতে ডাকবেন কোনো আসরে, সাবজেক্ট থাকবে বউ। আমাকে সব সাবজেক্টে না ডেকে একটা করে সাবজেক্টে রাখবেন, সেই সাবজেক্টের উপরে আমি 4 ঘন্টা করে গান করে দেবো। হাত জোড় করে বলি একটা কথা, আমাকে দিয়ে পালা লীলা গাইয়েন না। পালা লীলা গাওয়ার জন্য দল অনেক পাবেন, দল কি নেই বাবা? আমাকে একটু অন্য সাবজেক্টে রাখুন, পালা লীলা আমাকে দিয়ে গাইয়েন না, আমাদের ডিস্টার্ব হয়। তথাপি আমরা বাবার শ্রাদ্ধ দেব। সারা জীবন বাবাকে দেখলাম না, বন্ধন ছাড়িয়ে চলে গেলাম। কার কথায় গেলাম? বউয়ের কথা। একজনও কোনো নজিরে দেখাতে পারবেন যে বাবা মার হাত ধরে রাখার জন্য বউয়ের হাত ছেড়ে দিয়েছে? না, আমি আমার বাবার হাত ছাড়তে পারবো না, আমার মায়ের হাত ছাড়তে পারবো না, পারলে তোমার হাত ছাড়িয়ে তুমি যেতে পারো, এরকম নজির নেই। বউয়ের হাত ছাড়িয়ে বাবা মায়ের হাত ধরেছে এরকম নজির পাবেন না, কিন্তু বাবা মায়ের হাত ছাড়িয়ে বউয়ের হাত ধরেছে 100 জনের মধ্যে 95 জন পাবেন।
আপনাদের মধ্যে যদি সেরকম কেউ থেকে থাকে, আমার কথা শুনলে তার গায়ে তো বুলেটের মতো লাগে। আমার কথাগুলো একটু বুলেট, আমি বুলেট প্রুফ ব্যবহার করি না, আমার কথাগুলো র। জেনে যান, আপনি জেনে যান, আজকের আপনি যেটা করেছেন কালকের তৈরি থাকুন। আঘাত প্রত্যাঘাত, এটা বিজ্ঞান প্রমাণ করেছে। একটা দোলনাকে আপনি যত জোরে ধাক্কা দেবেন দোলনা তত দূরে চলে যাবে, কিন্তু মনে রাখবেন ওই দোলনা তত জোরেই কিন্তু আবার আপনার কাছেই ফিরে আসবে। আঘাত প্রত্যাঘাত, এটা নিয়ম। তাহলে আপনি যেমন হাতটা ছাড়িয়ে বউয়ের হাতটা ধরে ঢাকায় গেলেন, মনে রাখুন আপনার হাতটাও ছাড়িয়ে আপনার ছেলের বউয়ের হাতটা ধরেই ঢাকায় যাবে বা মালয়েশিয়ায় যাবে। তৈরি থাকুন, রেডি থাকুন। দাদু একটা পাথরের থালা ভেঙে ফেলে কাঁদছে, নাতি গিয়ে বলে দাদু কাঁদিস কেন, কি হয়েছে? বলে ভাই রে, আমি ক্ষতি করে ফেলেছি, তোর মা আমাকে মেরে ফেলবে। কেন? বলে এই পাথরের থালাটাই আমি খাই রে, এই থালাটা আমার হাত থেকে কলপাড়ে পড়ে গিয়ে ভেঙে গেছে, এখন আমার খাবার তো দেবে না, খাবার চুলোই যাকে, আমাকে হয়তো মেরেই বসবে তোর মা। নাতির শুনে মনটা একটু ছোট হয়ে গেল। বলে দাদু থালাটা তুমি আর একটা আছাড় মারো, মেরে 4 টুকরো করো। বলে ওরে দাদু ভাই, একে 2 টুকরো হয়েছে আর তুই আমাকে 4 টুকরো করতে বলছিস, আমার জীবন শেষ। বলে আমি বলছি করো, আমি তোমার নাতি বলছি, আমি সৌমিক চ্যাটার্জির ছেলে বলছি করো। বাবার নাম সৌমিক চ্যাটার্জি, আমি সৌমিক চ্যাটার্জির ছেলে, তুমি করো এটা। দাদু থরথর করে কাঁপছে, ঠাকুর দাদা নাতি কি বলে, করো। আর এত জোরে আঘাতটা কলপাড়ে মারো যেন মা দোতলায় শুনতে পারে, ওই ভাঙা থালাটাই তুমি আছাড় মারবে। আমি বলছি আমি সৌমিক চ্যাটার্জির ছেলে। নাতি যেই বলেছে দাদু ওই ভাঙা থালাটা তুলে হাত কাঁপছে, মার গুলো আছাড়, চলে মার, ও দরকার হলো দেওয়ালে মার, ফ্লোরে না মারিস, মায়ের কানে আওয়াজটা পাঠা। নাতি বলেছে, নাতির 22 বছর বয়স, সবে কলেজ পড়া শেষ করে এসেছে, ভার্সিটিতে যাবে। নাতি দাঁড়িয়ে আছে বাথরুমের পাড়ে, কল পাড়ে, আর এই হাত ধুতে গিয়ে থালা পড়ে গেছিল, দাদু সেই থালা ভাঙিয়েছে। মা তো কোমরে কাপড় পেঁচাতে পেঁচাতে দোতলা থেকে গড় গড় করে নামছে। কি হলো, আওয়াজ কিসের? নেমে ওয়েটিং রুম দিয়ে আসতে ছেলে দাঁড়িয়েছে, এই বাবু কিসের একটা আওয়াজ হলো? বলে মা বুড়ো ধরো, এই বুড়ো ধরে বাঁধো, মা বেঁধে দোতলায় নিয়ে চলো, তারপর ব্যবস্থা যা করে আমি করবো, বাঁধো বাঁধো বুড়ো। দাদু তখন বলছে সর্বনাশ, আমাকে বললো জোর করে আছাড়ে মারো, আর এখন সেই মাকে বলে দিচ্ছে বুড়োকে বাঁধো। তখন কি বুড়ো আর আছে? ধরে বুড়ো 95 বছর 97 বছর বয়স, হাঁটতে গেলে হাঁটু ধরে ধরে হাঁটতে হয়, হামাগুড়ি দিয়ে যাই, বুড়ো কি আর আছে? নাতি আয় চুপ চুপ, বুড়ো চুপ, কথা বলবি না, চুপ, শালা মুখ খুলবি না, মেরে ফেলবে। নাতির কথা শুনে বুড়ো আর নেই, কি করবো? এবার মাকে ওই কথা যখন বলেছে, তখন মা দেখছে আমি যদি বেশি গরম হই তাহলে আমার ছেলে তো আরো বেশি গরম, আমি যদি কিছু বলে ফেলি ছেলে মেরেই ফেলবো বুড়োকে। বলে বাবু রে, বাবু যা হওয়ার হয়েছে, বাবু বুড়ো মানুষ, বাবু ছেড়ে দে। ছাড়বো মানে মা তুমি ছেড়ে দিতে পারো, আমি সৌমিক চ্যাটার্জির ছেলে, আমি ছাড়বো মানে আমি বুড়োকে ছেড়ে দেবো? বলে যা হওয়ার হয়েছে বাবা, আমার বাবা হাত জোড় করেছি, বাবা রাগারাগি করছেন তো ঠাকুর দাদা, যা হওয়ার হয়েছে। বলে না মা না, বেয়াদব বুড়োর ব্যবস্থা ছেড়ে আমি করবো। নাতি গরম আর বুড়ো তাকিয়ে চোখে জল, নাতি আমার করলি কি? এই কথা বাবার কানে চলে গেছে। বাবা ছিল ড্রয়িং রুমে, অফিসে বেরোবে, বাবা বলে নিজে কোনো গ্যাঞ্জাম হচ্ছে, বইয়ের গলা ছেলের গলা, ব্যাপারটা কি? বাবা নেমে এসেছে। বাবা নেমে এসে কি হয়েছে? শোনো অর্পিতা, কি হয়েছে? কি হয়েছে আমাকে বলাই, কি হয়েছে? বাবা তোমার বাবাকে বলে এক্ষুনি গলায় দড়ি দিয়ে মরতে, না হলে আমি মেরে ফেলবো। বলে বাবা কি করেছে? বলে জিজ্ঞেস করে কি করেছে। কেন কি হয়েছে? দাঁড়া সর দেখি কি হয়েছে শুনি। বাবা কি হয়েছে? বাবা পুরো বাক্য বন্ধ। কি হয়েছে বাবা বলো? আসলে খোকা বলবো কি, আমি তো বুঝতে পারিনি, হাতে তেল ঢেলেছিল, থালাটা না ধুইতে এনেছিলাম বাথরুমে, তা আমার হাত থেকে স্লিপ করে পড়ে গেছে, আমি ভেঙে গেছে। তুমি আবার বলছো বুড়ো? নাতি জামা পড়েছে, মুখে বলছো মেরেই ফাটিয়ে দেবো। নাতি গিয়ে সামনে গেছে, বুড়ো তুই যে থালাটা ভাঙলি, আমি আমার জ্ঞান হওয়া থেকে দেখছি এই থালাটাই তুই খাস, তোর আর দ্বিতীয় থালা নেই, কালকের থেকে তো কলার পাতায় ভাত পাবি, আর তো কোনো প্লেট তোকে দেবো না। তা এই যে থালাটা ভাঙলি বুড়ো, তোর কাণ্ড জ্ঞান নেই। আজকের তোর 95-97 বয়স, আমার বাবার যেদিন 95-97 বছর বয়স হবে, আমার মায়ের যেদিন 95 বছর বয়স হবে, কাণ্ড জ্ঞানে বিহীন বুড়ো, আমার বাবা মাকে আমি কিসে করে খাওয়াবো? তোর বাবা মায়ের ভবিষ্যৎ নেই, আমার বাবার খাবি আর আমার বাবার থালা ভাঙবি। এই থালা ভাঙলে আমার বাবাকে কিসে ভাত দেবো? চোখ কপালে
কায়দা আছে বস। ডক্টর সৌমিক চ্যাটার্জি, তুমি না ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ার, তুমি না মানুষকে প্ল্যান দাও, তোমার প্ল্যানিং কোথায় ভুল তুমি দেখো। তুমি অন্যের প্ল্যান দাও, তোমার প্ল্যানিং সম্পূর্ণ যাও, রং প্ল্যানিং তোমার। ডক্টর সৌমিক চ্যাটার্জি বোঝো ঠেলা। নিজের 23 বছরের ছেলে বলছে বুড়ো থালা ভেঙেছিস, আমার বাবা কিসে খাবে। বাবা বুঝতে পেরেছে এই দিন আমার হবে। বস তৈরি থাকুন, দিন সবার আসবে। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চাই, চিরদিন কাহার সমান নাহি যায়। কথাটা কি বুঝতে পেরেছেন কেউ? বাবা তাড়াতাড়ি করে বলছে, বাবা তুমি বাইরে বেরিয়ে সাই, বাবাকে হাত ধুয়ে দাও, বাবাকে সাবান দিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত দাও, আর এই কাপড় খুলে বাবাকে ভালো কাপড় পরাও, বাবাকে ভালো জামা পরাও। আর নিচের সিঁড়ির তলার বাবার থাকবে না, এই নিচের সিঁড়ির তলায় বাবার খাট থাকবে না, বাবার খাট থাকবে দোতলায়। আমার বেডরুমে বাবার বেডরুম তৈরি হবে। শাক ভালো খাবার, আমি যা খাবো একই টেবিলে বাবা তাই খাবে। আজকের থেকে জেনে রাখো, তার মানে ঘর থেকে আমি বেরিয়ে যাওয়ার দরজাটা দেখিয়ে দিলাম। আজকের সৌমিক চ্যাটার্জি তোমাকে পুরুষ মনে হচ্ছে। নাতি তখন দাদুকে চোখ ঠেলছে, কি বলো খবর কি আসছে? বলে নাতি রে, তোর যে এত বুদ্ধি আমি তো জানতাম না। বলে আরে আমি কলেজ থেকে পাস করে এসছি বুড়ো, আমাকে দেখ কেমন লাগে। আমি ঢিল দিয়ে ঢিলটা ভাঙলাম। আর বুড়োর অযত্ন নেই, বুড়ো এখন এসি ঘরে থাকে, বুড়ো দামি প্লেটে খাবার খায়, দামি কাপড় পরে, ঝি চাকরেরা বুড়োকে চান করায়, বুড়োর কাপড় খুলে দেয়, নতুন কাপড় পরিয়ে দেয়, ইনটেকি বিছানার চাদরে বুড়ো প্রতিদিন ঘুমায়। তা না হলে ডক্টর সৌমিক চ্যাটার্জি তোমাকে ওখানে থাকতে হবে। এটা হলো ঢিল দিয়ে ঢিল ভাঙা। আজ 100 টাকাটা আমার দাদা ভাই আমার হাতে 100 টাকা দিলেন, আলিঙ্গন করলেন, ভক্তি করলেন। দেওয়ার কারণটা কি? দাদা ভাই কেন দিয়েছেন? ঠাকুরের সেবার জন্য। তা আমার মতো একটা বেয়াদবকে আপনারা টাকা পয়সা দিয়ে নষ্ট করেন। আমি একটা নাম্বার 1 অবভিয়াসলি বেয়াদব। আমি না পারি গলাতে, না পারি শুতে, না পারি কিচ্ছু করতে, ওসব পারি না, কিচ্ছু করতে পারি না। আপনারা আমাকে কেন চান বুঝি না। আপনাদের আমাকে চাওয়ার উদ্দেশ্য কি? আপনাদের আমি চাই কেন? আপনাদের পকেটের টাকা আমার পকেটে নেওয়ার জন্য। আপনারা আমাকে কেন চান? আমি তার টাকা দিই না। কেন চান একবারে তো বলুন। এই জন্য চাই, আমি তো একটা নাম্বার 1 গ্রেট ফরচুনেট বেয়াদব আমি নিজে। হরি বল, হরে কৃষ্ণ, হরি বল। শিক্ষা কি করে? শিক্ষা আমি কি করবো? আমি কি করবো? শিক্ষা মানুষকে কি করে? আলোর পথ দেখায়, দেখায় না? সেই শিক্ষা শ্রেষ্ঠ যে শিক্ষা বাবা মাকে সম্মান করতে জানে, আর সেই শিক্ষা নিকৃষ্ট যে শিক্ষা দিয়ে বাবা মার চরণে মাথা নত করতে জানে। এই হলো বাবা। এইবার বলি, সাবজেক্ট কমপ্লিট করি। এইবার বলি, তাহলে আমরা যে পিতৃ শ্রাদ্ধ করবো, বাবাকে ভালোবাসি বা নাবাসি, বাঁচবো কি বাঁচবো না জানি না, শ্রাদ্ধ একটা করবো। মরে গেছে মানে লোকে খারাপ বলবো, আত্মীয় স্বজন খাওয়াতে হবে, শ্রাদ্ধ একটা করবো। এইবার কি করবো? ব্রাহ্মণ বলেছে কাপড় দাও, গামছা দাও, চাল দাও, ডাল দাও, আলু দাও, তেল দাও, কলা দাও, মূলো দাও, বাঁধাকপি দাও, ফুলকপি দাও, সব দাও। আমি দিলাম। মশারি দাও, বিছানা দাও, বালিশ দাও, সব দিলাম। খাট দাও, গরু দাও, স্বর্ণ দাও, জমি দাও, আমি সব দেবো। এগুলো বিধান, সামবেদীয় পদ্ধতি। তাই বলেছে ভূমি পর্যন্ত দান করতে হয় বাবার শ্রাদ্ধ করতে, তাই না? ষোড়শ উপাচার করলে সব জিনিস 16টা করে দিতে হয়। আমি ষোড়শ উপাচার শ্রাদ্ধে কীর্তন করেছি। একটা শ্রাদ্ধ খরচ হয়েছে আজ থেকে 18 বছর আগে, একটা শ্রাদ্ধে খরচ হয়েছে 1.5 কোটি টাকা। বাবা শ্রাদ্ধ করেছে 1.5 কোটি টাকা, 1.5 কোটি রুপি সলনি। আমাদের 1 লাখ টাকা খরচ করতে গেলে গা কচকচ করে। আর ইন্ডিয়ান মানি তো 1.5 কোটি টাকা এখান থেকে 18 বছর আগে ভবন। আমার এই দাদাও জানে। ওই যে হেড়োভাঙা হাটের পাশে যে জমিদার বাড়ি, শ্রাদ্ধের কীর্তন ছিল, কীর্তন করতে গেছিলাম শ্রাদ্ধ। 1.5 কোটি টাকা। আমাকে কি দিয়েছি জানেন? আমাকে কি দিয়েছে কীর্তন করতে গেছি? 1 বস্তা আলু 50 কেজি, 1 কুইন্টাল চাল 100 কেজি, 16 কেজি টিনের 1 টিন তেল, আর 50 কেজি বস্তারে একটা
বস্তা মুগের ডাল, মানে ওই যে পূর্ণপাত্র দিতে হয়, চাল ডাল তেল আলু দিয়ে পূর্ণপাত্র দিতে হয় না, তা পরিবার মিলে বললো সবাইকে আর এক বাটি করে দেবে, বস্তা ধরে দিয়ে দেবো। এক বস্তা 50 কেজি আলু, 1 কুইন্টাল চাল, 16 কেজির 1 কেজি তেল আর 50 কেজির 1 বস্তা আলু, এটা আমাকে পূর্ণপাত্র দিল। আসলে না, এটা পূর্ণপাত্র, টাকা পয়সা বাদ। আর সবাই মিলে মানে পেমেন্ট কি করবে জানি না, পরিবারের সদস্যরা প্রণাম করলে সে আসলে ভক্তি করলো, সবাই 101 টাকা করে দিয়ে। ওইখানেই মোটামুটি 18 না 19,000 টাকা, সবাই 100 টাকা করে একটা করে নোট আর 1 টাকা করে 101 টাকা করে দিয়ে ভক্তি করলো। ওখানেই 18 থেকে 19,000 টাকা। তাহলে কীর্তনের পেমেন্টটা কি বলবো, সে তো একটা ছিল, এই 10 টাকা 5 টাকা যাওয়া হবে। তাহলে বলুন এরা কেন করলো? বাবা তো মরে গেছে, বাবা তো পুড়িয়ে দিয়েছে, কিন্তু কি দরকার ছিল 1.5 কোটি টাকা খরচ করে ষোড়শ উপাচারে 7 জন ব্রাহ্মণ দিয়ে বাবার সাথে যা যা জিনিস দিয়েছে 16টা করে, ষোড়শ উপাচার মানে যা যা জিনিস দিয়েছে 16টা করে, 16টা থালা, 16টা গ্লাস, 16টা কলসি, 16টা ঘটি, 16টা বাটি, 16টা চটি, 16টা মশারি, 16টা চাকা, সব 16টা, এভরিথিং 16টা করে। ব্রাহ্মণকে একটা 407 গাড়ি ভাড়া করে, বাড়ির মালিক তিনি বড় ছেলে, 407 গাড়ি ভাড়া করে ব্রাহ্মণের উপাদান বা উপাচার বাড়িতে পাঠিয়েছে, 407 গাড়ি করে, এভরিথিং গরু পর্যন্ত। 5 কাঠা জায়গা স্পট দলিল নিয়ে, স্পট মোহরে নিয়ে এসে স্পট কাগজ তুলে লিখে দেওয়া হলো 5 কাঠা জায়গা ভূমিদান, যেটা ভূমিদান 5 কাঠা জায়গা স্পট। আমরা তখন আছি, কীর্তন করছি, লয়ার এলেন, কাগজপত্র হলো, 2 পক্ষ সাইন করলো, ফিঙ্গার দিল, আমি 5 কাঠা জায়গা আমার বাবার জন্য দান করি, আমাকে দিতে গিয়ে চলে যাবে। আমি বলো দেবেন না, আমায় দেবেন না। কেন? আমি বড় লোকের খাবার খাই না, বড় লোকের জিনিস নিই না। তারাখানকার মধ্যে বিশিষ্ট বড় লোক, 3000 বিঘা জমি এখনো বঙ্কিম সর্দার, যারা একটা কলেজকে দিয়েছে 150 বিঘা জমি, একটা কলেজকে দান করেছে বঙ্কিম সর্দার বাবা মারে। আমাকে বললো আপনাকে একটু ভূমি দান করতে চাই। বাবা, আমার বাবা এমনিতেই 2 কোটি টাকা সম্পত্তি রেখে গেছে, কিছু ওই ভূমি দান করতে হবে না, বিনিময় 101 টাকা দিয়ে দিন, ওর জন্য ভূমি দান লাগবে। আমাকে জায়গা দিতে চেয়েছিল, আমি নিই। কেন করি? উদ্দেশ্য কি? এইখানে আসুন, এবার ব্রাহ্মণটা আপনাদের অনেক খায় নেয় না, কচু পোড়া নেয় আপনাদের। আপনার বাবা যদি বেঁচে থাকতো ডাক্তার লাগতো না, আপনার বাবা যদি বেঁচে থাকতো ঘর লাগতো না, আপনার বাবা যদি বেঁচে থাকতো কাপড় লাগতো না, আপনার বাবা যদি বেঁচে থাকতো খাবার লাগতো না, আপনার বাবা যদি বেঁচে থাকতো তেল লাগতো না। বাবা তো এখন নাই, কি হলো? পাখাটা চালাও, ওখানে না, ওখানে নাই, যাকে 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 তাহলে বাবা বেঁচে থাকলে আমাকে বাবাকে সবকিছু দিতে হতো। বাবা, প্রতিদিন আসার সময় তোমার জন্য না আমি একটা করে ফল আনতাম, 100 গ্রাম করে আঙুর কিনে আনতাম, আমার বাবা খাবে। আজকে তুমি নেই, আমি আজকের পর থেকে তোমায় কিচ্ছু দিতে পারবো না। বাবা জানো, সারা জীবন তোমার জন্য কাঁদবো, তোমার মুখ কিছু দিতে পারবো না। আমি আমার বাবার জন্য দামি কাপড় আনতাম, সর্বোচ্চ দামি জামাটা আমার বাবাকে পরাতাম। আমার বাবা চাইবে না, বাবাকে দেওয়া যাবে না। বাবা বলতে পারে আমি দেবো কাকে? একদিন ব্রত করেছি, একজন ব্রাহ্মণকে আমন্ত্রণ করিয়ে, আমি যে তোমায় দিতে পারবো না, একবার অন্তত তাকে আমি দেবো, সারা জন্ম তো দেওয়া হবে না। তাই আমার ইচ্ছে জেগেছে, ওরে যদি কিছু ফেলে দিতে হয় গঙ্গায় ফেলে দে, আর যদি কিছু দান করতে হয় ব্রাহ্মণের হাতে তুলে দে। কিছু ফেলি তো গঙ্গায়, আর কিছু দান করি তো ব্রাহ্মণ বৈষ্ণবে। হ্যাঁ, মাতালের হাতে দিয়ে কোনো লাভ হবে না, চিটার বাটপাড়কে দিয়ে কোনো লাভ হবে না। যদি দান করতে হয় কিছু ব্রাহ্মণ বৈষ্ণবকে, কেন? শ্রদ্ধার দান। কেন? যে কাপড়টা বাবাকে দিতে পারবো না আজন্ম, একটা কাপড় আমি আপনাকে দিলাম। যে জুতোটাকে বাবাকে পরাতে পারবো না আজন্ম, একবার একটা জুতো আমি আপনাকে দিলাম। যে ছাতাটা বাবার মাথায় কোনোদিন ধরতে পারবো না আমি আজন্ম, তাই একটা ছাতা আমি আপনাকে দিলাম। আমি কোনোদিন বাবাকে অন্ন দিতে পারবো না, কোনোদিন বাবা আমার কাছে বসে খাবে না, তাই আজকের 1000 লোককে নিমন্ত্রণ করেছি। এই 1000 জন তোমরা প্রসাদ পাও, আর বলে যাও আমার বাবার আত্মা যেখানে থাকে সেই যেন ভগবানের চরণে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আরে ব্রাহ্মণ বলেছে ধুতি লাগে, ব্রাহ্মণ বলেছে
বলেছে ধুতি লাগে, আমি বাজার থেকে 50 টাকা করে ধুতি কিনে আনছি। ও ধুতি বাড়ির বাচ্চারা হাগলে পোঁদ মোছাও যাবে না। 50 টাকা করে ধুতি কিনে আনছি। ব্রাহ্মণ ধুতি লিখেছে। আপনার বাবাকে ওটা পড়াতে পারতেন? পারতেন। তাহলে জীবনের একবার দিচ্ছেন ব্রাহ্মণকে একটা ওই 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 কাপড় দেবেন না। আপনি না দিলে ব্রাহ্মণ মরে যাবে তা নয়, আপনি না দিলে ব্রাহ্মণ না খেয়ে মরে যাবে তা নয়। দরকার হলে দোকানদারি করবে, চাকরি ব্যবসা করবে, আপনার পুজো করবে না। আমি একটা কথা আপনাদের বলে যাই, জগতে ব্রাহ্মণ আর গরু জগতের মঙ্গল করে, এরা অমঙ্গল করে না। ব্রাহ্মণ মঙ্গল করে মুখ দিয়ে বৈদিক মন্ত্র উদযাপন করে, আর গরু মঙ্গল করে তার শরীর দিয়ে। তার শরীর দ্বারা কি দিয়ে? গোময় গোমূত্র দিয়ে, অমৃত সমদুগ্ধ দিয়ে, তার চামড়া দিয়ে শিখল বানিয়ে গরু সমাজের মঙ্গল করে, আর ব্রাহ্মণ সমাজের মঙ্গল করে কি দিয়ে? বৈদিক মন্ত্র দিয়ে আপনার দেহটাকে শুদ্ধ করে। ওই জন্য ভগবানের দুটো প্রাণীকে ভালোবাসেন, একজন হলেন ব্রাহ্মণ আর একজন হলেন গরু। এইবার আপনারা বলুন, ব্রাহ্মণদের উপরে কাদের আঙুল উঠছে? তুলুন আঙুল। আমি বলছি, আমি সৌমেন গোস্বামী বলছি, আঙুল তুলুন, আমার দিকে আঙুল তুলুন যদি সৎ সাহস থাকে, যদি বুকের পাটা থাকে, যদি মায়ের দুধ খান, আঙুল তুলুন আমার দিকে। তার কি প্রশ্ন আসে? ব্রাহ্মণরা সব নেয় না? ব্রাহ্মণরা নিয়ে বাবার 14 গোষ্ঠী। ব্রাহ্মণের বাড়িতে অত আলমারি নেই যে আপনাদের এই 150 টাকার কাপড় আর এই একটু একটু গামছা যা দিয়ে পায়খানা করলে মোছা যায় না, ওইগুলো নিয়ে আলমারিতে ভর্তি করবে। কি দেন আপনারা? হ্যাঁ, আমি যে কাপড়টা রাফ ইউজ করি, আমি যে কাপড়টা রাফ ইউজ করি, কোনো জজমান নেই যে পুজো বাড়ি থেকে ওই কাপড়টা বেঁধে যাবে। আমি সবসময় যেটা করি। কি দেয় ওরা আমাদের? আমরা ওগুলো নিয়ে কি করি? আমার বাড়িতে বউয়ের অত আলমারি নেই যে যে যাওয়া দেবে আলমারিতে ঠাসতে হবে। আমার বউ বারণ করে, কিচ্ছু নেবে না পুজো করে, সব ওখানে ছেড়ে আসবে। হ্যাঁ, টাকাটা বলে পারলে নেবে না, পারলে না, দরকার নেই, টাকাও নেই। পুজো করবার পরে কতজন প্রণামী রেখে যায়, একটা জায়গা থাকে প্রণামী রেখে যায়, ওখানেই থাকে। আপনারা কি মনে করেন টাকার দাস? ব্রাহ্মণ লোভী? আপনার খাবার জন্য মানুষ হয়েছে? ডাকবেন না ব্রাহ্মণকে, বারণ করে দিলাম। বাড়িতে ষষ্ঠী পুজো থেকে শ্রাদ্ধ পর্যন্ত কোনোদিন যদি ব্রাহ্মণ লোভ প্রকাশ করে বা আপনাদের মনে হয় ব্রাহ্মণ লোভী, বাড়িতে মারাতে দেবেন না, নিমন্ত্রণ করবেন না ব্রাহ্মণকে, বারণ করে দিলাম। ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে নিয়ে আসবেন, আবার অন্যের কাছে সমালোচনা করবেন, এই ব্রাহ্মণ না এত চাই, কি চাই গো, কি দাও গো, কি দাও? হ্যাঁ মা, আমার কথা বলে ভেবে বলেন তো আমি কি ভুল বলছি? কোনো কথা একটা কথা ভুল বলেছি মা আমি? হ্যাঁ, যার ব্রহ্মত্ব থাকবে তিনি ব্রাহ্মণ। ব্রাহ্মণ, এই যে একজন কোশ্চেন তুলেছেন, এই জন্য একটা করে কোশ্চেন করবেন। ব্রাহ্মণ কাহাকে বলে? কীর্তন দেবেন 4 ঘন্টা, মনে রাখবে। কীর্তন দেবেন 4 ঘন্টা। এই প্রশ্নের উত্তরটা দেবো, এখন নয়। আমার যতদূর হাত যায় ততদূর চুলকাই, তার বাইরে আমি চুলকাই না। আমার চুলকে নষ্ট করা অভ্যাস নেই। যেখানে চুলকাতে পারবো না আমি কাঠি দিয়ে চুলকাবো না, হাত যতদূর যাবে ততদূর চুলকাবো। ব্রাহ্মণ কাকে বলে এটা যদি বলতে হয় 4 ঘন্টা কীর্তন লাগবে, অবশ্যই লাগবে। যদি আপনাদের সময় থাকে, বাংলাদেশের ব্রাহ্মণ সংসদে যারা আছেন তারা আমাকে ইনভাইট করবেন। ব্রাহ্মণ কাকে বলে সম্মেলন করবেন, আমাকে ডাকবেন বাংলায় থাকলে। যদি কোনো সম্মেলন হয়, আমার সুজনদাকে বলা রইল, ইন্টারন্যাশনাল কোনো সম্মেলন হলো আমাকে ডাকবেন। ব্রাহ্মণ কাকে বলে সেদিন বলবো। আমাকে অতটা দুর্বল হওয়ার কিচ্ছু নেই। চেহারা হয়তো ছোট, মাংস হয়তো কম মানে 82 কেজি, কিন্তু অতটা দুর্বল হওয়ার কিছু নেই। তাহলে যাক, ব্রাহ্মণকে আপনাদের প্রয়োজন মেটাবার জন্য যাবেন, ব্রাহ্মণের পায়ে প্রণাম করে মাথায় হাত রেখে আশীর্বাদ নেবেন। কোনোদিন পিছনে ঘুরে বলবেন না কাপড় চোপড় ধুতি গামছা চাল ডাল সব নিয়ে চলে গেল। ওটা না হলে ব্রাহ্মণের চলে, অবভিয়াসলি চলে। যাক, বলা বক্তব্য শেষ, আমার সময় শেষ, আর মাত্র 20 মিনিট টাইম। আসুন লীলাটা সম্পাদন করি। এবার আমার গৌরহরি লীলা সম্পাদন করে বৃন্দাবনে এলেন, ব্রজলীলা আস্বাদন করবেন। কি দেখছেন বৃন্দাবনে? সেদাম যায় কহে নন্দে নন্দনা, বুঝিতে না পারি কানাই তোমার মন্দনা, বুঝিতে না পারি কানা তোমার মন্ত্রণা। তুমি রইলে ঘরে বসে মাঠে গেল পা, তুমি রইলা ঘরে
ঘরে চাঁদুকে নামের তোমার তুই ছাড়া কেউ যায় না বনে, 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 ওরে কানাই তোর বিহনে, তুই ছাড়া কেউ যায় না বনে, ওরে কানাই তুই বিহনে, তুই ছাড়া কেউ যায় না বনে। কি করিব ওরে শ্রীরাম, করিব আমি কি, ওরে কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি? চূড়া বাঁধি ধরা করি বসে রয়েছি, আর চূড়া বাঁধি ধরা করি বসে রয়েছি। মাইনা বলিয়া শ্রীরাম যদি যাই গোঠে, পায়ে না বলিয়া শ্রীরাম যদি যাই গোঠে, মরিবে আমার মা পড়িব সংকটে, আর মরিবে আমার মাতা পরিব সংকটে। জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, ওরে জানি রে তোর মায়ের কত ভালোবাসে, সামান্য নবনীর তরে বেঁধেছিল গাছে, আর সামান্য নবনীর তরে বিধেছিল গাছে। আমার গাছে বাঁধা মা আর কার আছে, এমন মায়া আর কার আছে, এমন গাছে বাঁধা মা কার বাই আছে, গাছে বাঁধা মায়ার কার আছে। ওরে কানাই পরাণের ভাই এমন গাছে বাঁধা মা আর কার আছে, ওরে ও ভাই পরাণের ভাই এমন মায়া কার আছে। মা হয়ে কি বাঁধিতে পারে, মাতা হয়ে কি বাঁধতে পারে, ওরে মা হয়ে এমন বাঁধিতে পারে, মা হয়ে এমন বাঁধতে পারে। বলতে লজ্জা করছে না? এইখানে একটু কথাটা বলতে লজ্জা করছে না? দেখ তোরও মা আছে আমারও মা আছে, আমার মা কোনোদিন এমনি করে বাঁধে না, তোর মা